শেখ হাসিনার মতো স্বৈরাচারের যদি কখনো পতন হয়, তাহলে আপনি একটা গরু জবাই করে মেজবান দেবেন। আসলে সে স্ট্যাটাসটা যখন দিয়েছিলেন বা কথাটা যখন বলেছিলেন, আসলে কি ফান করে দিয়েছিলেন নাকি আসলে আপনার ওয়াদা ছিল? তার ভিতরে মোরালিটি আছে কিনা, আপনি সৎ মানুষ কিনা, আপনি হালাল ইনকাম করেন কিনা, আপনি দেশপ্রেম আছে কিনা আপনার ভিতরে, আপনি ভালো চিন্তা করেন কিনা, এসব চিন্তা করার কোনো ম্যাটার না। লোহাগাড়াতে আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে ছিলেন। তো লোহাগাড়ায় বর্তমানে যারা তরুণ সাংবাদিক আছে, আসলে তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? এটা আসলে বাস্তবতা হচ্ছে আপনার সাংবাদিকরাও, আমরাও তো এসব বলতে গেলে তো আসলে অনেক কথা চলে আসে। আমরাও তো এরকম হয়ে গেছি, আমাদের মোরালিটি একটা জায়গায় বলতে গেলে কি অনেক ধরেন আপনি 15 বছর দেখেছেন সাংবাদিকতার নামে কি অবস্থা হয়েছে কি দেশে। চলেছে? একদম তো বলার মতো না, এখনো হচ্ছে তেলবাজির তেলবাজি চরম লেভেলে চূড়ান্ত সীমা করেছে। অতিক্রম করেছে। জি। তো এটা তো হতে পারে না। এই জন্য আপনি দেখেন যে যারা গতকালকে আমি মাহমুদুর রহমানের একটা টক শো দেখছিলাম, উনি বললেন যে আগে যারা আওয়ামী লীগকে অ্যাপ্রিসিয়েট করতো, এখন ওরা দল সদল বলে এসে বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করছে, কারণ ওই যে বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত হয়ে গেছে বা এটা তো হতে পারে না। আমার নৈতিক জায়গা থেকে স্ট্রং থাকতে হবে। কেউ গালি দিক দিক আমাকে দিচ্ছে, তো আমি দেখি সোশ্যাল মিডিয়াতে, আমি এগুলো দেখি, কিন্তু আমি পড়ি এবং আমি সেটা বিশ্বাস করি যে ভলতিয়ারের বিশ্ববিখ্যাত দার্শনিক ভলতিয়ার এই কথাটা বলছিলেন যে আমি আপনার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারি। চমৎকার। তো সুতরাং আমি আমি দেখি যে আমাকে আঘাত করা হচ্ছে বা ভার্চুয়ালি আমাকে আমার বিরুদ্ধে বলছে, বাট আপনি খুব সুন্দরভাবে রিসিভ করছে এবং এটা আমি ডিলিট করছি না। আমি জানি যে ওরা আমার ওখানে আছে, অনেকে দেখছে, দেখুক, এবং মানুষ এটা পাঠক বিবেচনা করবে তার বিবেক থেকে যে আমি রাইট নাকি উনি রাইট। ধন্যবাদ। আসলে আমরা প্রসঙ্গ থেকে প্রসঙ্গ অনেক দূর এগিয়ে এসেছি। আশা করছি আমাদের দর্শকরা খুব ভালোভাবেই উপভোগ করছে। আমি একটু রাজনীতিতে যেহেতু এসেছি, জাস্ট আরেকটা প্রশ্ন বা আরেকটা প্রসঙ্গ দিয়েই আমরা রাজনীতির প্রসঙ্গটা শেষ করব। সেটা হচ্ছে প্রত্যেকটা দলের বাংলাদেশে একটা নিজস্ব আদর্শ আছে। যেমন জামাত চাই যে একটি নৈতিকতা সমৃদ্ধ কোরআন এবং সুন্নাহর আলোকে একটি সমাজ, একটি রাষ্ট্র চাই। এবং বিএনপির আদর্শ হচ্ছে তারা জিয়াউর রহমানের, হ্যাঁ, যে আদর্শ আছে সেটাকে লালন করতে চায়, সেটাকে প্রতিষ্ঠা করতে চায়। সম্প্রতি গণঅভ্যুত্থান থেকে আমাদের যে দলটা আমরা পেয়েছি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, আপনি কি তাদের কোনো আদর্শ দেখছেন কিনা? এটা আসলে প্রশ্নটা একটু কঠিন এই কারণে, আপনার এই রেভলিউশন যেটা হয়েছে এটাও কিন্তু পরিকল্পিত ছিল না। কেউ জানতো না যে 5ই আগস্ট এরকম একটা পালিয়ে যাবে, শেখ হাসিনা পালিয়ে যাবে বা এরকম দেশে এরকম একটা পরিবেশ তৈরি হবে, কেউ কল্পনা করেনি। এনসিপিটাও এরকম অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। বিপ্লবের পর ওরা চিন্তা করলো যে আমরা তো যে চলমান যে রাজনৈতিক দলগুলো আছে ওদের খোলসের বাইরে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, এবং অনেকেই এটা ওন করেন, ধারণ করেন, চিন্তা করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় একটু কঠিন হবে আর কি। বাংলাদেশের যে গদমাতায় যে রাজনৈতিক সংস্কৃতি, হ্যাঁ, এর বাইরে গিয়ে করাটা অনেক কঠিন। এবং কিন্তু তাদের মধ্যে তো ভালো ভালো যে মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি, ডাক্তার তাসনিম জারার মতো মানুষ, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, তারা তো ট্যালেন্ট একদম কোনো সন্দেহ তাহলে নেই। তারা কেন একটা আদর্শকে, যেমন সেদিন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছিলেন যে একটা প্রসঙ্গে, তারা যদি শুধুমাত্র ভারতের যে আগ্রাসন সেটার বিরুদ্ধে সেই আদর্শটাও যদি লালন করতো প্রপারলি, তাহলে হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদেরকে সাপোর্ট দিত। না, এটা ঠিক আছে, লালন করে, কিন্তু আমি যেটা মনে করি এনসিপির বর্তমান লিডাররা আচ্ছা, এটা লালন করে, কিন্তু বাংলাদেশে আমি বলি আপনাকে, এই যে এই জায়গাতে মফস্বলে বা গ্রামে বা বাংলাদেশে প্রান্তিক যে জায়গাগুলোতে আছে, আপনি যদি ধরেন আপনি উপজেলা চেয়ারম্যান, আমি একজন সাধারণ মানুষ বা একটা দলের কর্মী, আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ, আপনি যদি আপনার পাওয়ার দিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসতে পারেন থানা থেকে, তাহলে আপনি কিন্তু হিরো। হিরো আপনি এলাকায় লিডার। এখন আপনার ভিতরে মোরালিটি আছে কিনা, আপনি সৎ মানুষ কিনা, আপনি হালাল ইনকাম করেন কিনা, আপনি দেশপ্রেম আছে কিনা আপনার ভিতরে, আপনি ভালো চিন্তা করেন কিনা, এসব চিন্তা করার কোনো ম্যাটার না। এখন এই জন্য আপনার এনসিপির লিডাররা যদি ভাবে, আমি জানি ওরা ভাবে ওরা দেশের পক্ষে, ওরা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ওরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, কিন্তু এটা আপনার এটা ধারণ করার মতো জনগণ, হ্যাঁ। এবং দুঃখজনকভাবে আমরা এই জায়গায়
আমাদের যে একটা প্রজেক্ট করছে ওই পাশে কিছু লোক যাদেরকে দেখছি যে আপনার জয় বাংলা বলে স্লোগান দিয়ে ওরা দেখলে আপনি বুঝতে পারবেন ওদের চেহারা বা ওনাদের অবয়ব দেখলে মনে হবে যে ওরা টোকাই শ্রেণীর লোক জানিয়েছে। যাই হোক, ওরা জয় বাংলা স্লোগান দিয়ে এই 8-10 মাস আগে ওরা মিটিং এ গিয়েছে, কেউ কি মাথা ফাটিয়েছে। হ্যাঁ, আবার এখন ওরা জিয়া সৈনিক বলে মিছিলে যাচ্ছে 300 টাকা 500 টাকা নিয়ে। তো ধরেন এখন ওই যে লিডার তার লোক বেশি দেখানোর জন্য ওদেরকে নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু ফিলোসফি বুঝে না, রাজনীতি বুঝে না, দর্শন বুঝে না, আদর্শ বুঝে না, ওরা রাষ্ট্র বুঝে না, কিছুই বুঝে না। ওদের কোনো ফিলোসফি নেই। ওরা খুব ভেবেচিন্তে ওরা 500 টাকাটা নিয়েছে। আমি ওদেরকে এই যে, কারণ এটা বাংলাদেশে মানুষ, অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে, অক্ষর জ্ঞান নেই, হ্যাঁ, পড়াশোনা নাই, স্বাভাবিক। এই যে আপনি এখন আমি মাঝে মধ্যে এগুলো খুব ভাবি জীবনবোধ নিয়ে, যে আমি অফিস থেকে মাঝে মধ্যে হেঁটে আসি, দেখি যে রেডিসন ব্লু থেকে নেমে আস্তে আস্তে কিছু দূরে আসলে দেখা যায় যে ফুটপাতে মানুষ শুয়ে আছে। তো আপনি রেডিসন ব্লুতে 10,000 টাকা বিল দিয়েছে আসছে, পাশেই আধা কিলোমিটারের মধ্যে দেখা যাচ্ছে। এটা তো সমতা না। এই যে বাংলাদেশ, সুতরাং এখান থেকে আরো মনে হয় আমার একটা সময় লাগবে, আরো সময় লাগবে। এখন এনসিপির আসলে আমার প্রশ্নটা ছিল যে এনসিপির আসলে তাহলে ভবিষ্যৎটা আপনি কি মনে করেন? তারা আজ থেকে 10 বছর পর, 20 বছর পর তাদেরকে আপনি আসলে কোথায় প্রত্যাশা এটা একটু, আমার মনে হয় এটা একটু সময়ের জন্য অপেক্ষা, এটা সময়ের উপর ছেড়ে দেন। এই প্রশ্নের উত্তরটা সময় দিবে। সব প্রশ্ন যদি আমরা সময়ের উপর ছেড়ে দিই, একটা প্রশ্ন কিন্তু আমরা ছাড়তে পারি না। সেটা হচ্ছে আপনি একবার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে শেখ হাসিনার মতো স্বৈরাচারের যদি কখনো পতন হয় তাহলে আপনি একটা গরু জবাই করে মেজবান দেবেন। আসলে সে স্ট্যাটাসটা যখন দিয়েছিলেন বা কথাটা যখন বলেছিলেন, আসলে কি ফান করে দিয়েছিলেন নাকি আসলে আপনার ওয়াদা ছিল? হ্যাঁ, না, এটা আসলে এই প্রশ্নটা শুধু আমার নয়, এটা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমি সম্প্রতি দেখেছি গণঅভ্যুত্থানের পর থেকে কমেন্টস করছে। না, এটা আসলে আমি 15 বছর একটা জগদ্দল পাথর আমাদের উপর ছিল, এটা আপনি জানেন, অনেকেই জানে। তো এটা আরো অনেকেই আমাকে বলছে যে যদি কোনো কারণে, কারণ শেখ হাসিনা কিন্তু সব পদ বন্ধ করে দিয়েছিলেন, সংবিধান চেঞ্জ করে ফেলেছিলেন, পুলিশ প্রধান, আর্মির প্রধান, আপনার বিমান বাহিনীর প্রধান, বিজিবি প্রধান, সব কিছু একদম কোলাপস করে ফেলেছিলেন। কিন্তু এর বিপরীতে হঠাৎ করে আল্লাহর রহমত, আল্লাহর ইশারায় একটা কাজ হয়ে গেছে। তো আগে থেকে আমরা বলতাম যে কোনোভাবে যদি এই জগতের পাথরটা সরে তাহলে আমি মেজবানি দেব। এবং আপনি জানেন যে গত জুলাই বিপ্লবের 5ই আগস্ট জুলাই বিপ্লবের সব কার্যক্রম শেষ হলো, সফলতা দেখা গেল। এর আগে জুলাইয়ের 1 তারিখ আমার ছোট ভাইয়ের একটা সামাজিক বিয়ে ছিল, আমার সামাজিক অনুষ্ঠান। ওখানে আপনার বিএনপির, জামাতের, চট্টগ্রামের শীর্ষ নেতৃবৃন্দ আসছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো ওখানে অবশ্যই সাংবাদিকরাও আসছিলেন, সিনিয়র সাংবাদিকরা আসছেন চট্টগ্রামের। তো ওখানে আমরা আমি তো ওটা ভাবতাম যে কি শুধু না, শুধু গরু জবাই না, এটা আল্লাহর শুকরিয়া যা যা আদায় করা দরকার আমি সর্বোচ্চটা করবো। কারণ এরকম একটা জগদ্দল পাথর আমাদের দেশের জনগণের বুকের উপর থেকে সরে যদি যায়, তো এখন এটা হয়নি, ইনশাল্লাহ হবে। আপনি কি আসলে আমাদের দর্শক বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে কথা দিচ্ছেন যে এই প্রশ্নের আমরা আসলে সঠিক উত্তরটা পেয়েছে কিনা? এটা ইনশাল্লাহ হবে। আমি তো ছোট মানুষ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এবং ইনশাল্লাহ একটা গেট টুগেদার মতো একটা ইনশাল্লাহ আমি করব। আচ্ছা, বর্তমানে তো অনেকে সাংবাদিকতার পেশায় জড়াতে চাচ্ছে বা জড়াচ্ছে, নতুন ইয়াং যারা আছে তারা সুন্দর এবং মননশীল সাংবাদিকতার পক্ষে কাজ করতে চায়। তাদেরকে নিয়ে আপনি কি পরামর্শ দেবেন? এটা আসলে সাংবাদিকতা অত্যন্ত বড় জায়গা, কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে সমাজে একটা হয়ে গেছে, যেমন মফস্বলের অবস্থা খুব খারাপ। আপনি জানেন যে একটা সময় কোনো অপরাধে জড়িয়ে মামলা খেয়েছে, পরে সে চিন্তা করলো যে আমি যদি সমাজে একটু পাওয়ার নিয়ে চলতে চাই তো আমার সাংবাদিকতায় আসা দরকার। এটা হচ্ছে, এটা সে থানায় ওসি সাহেবের পাশে বসে সাইনবোর্ড হিসেবে নেওয়ার জন্য অনেকে সাংবাদিকতা আসছে। এটাকে আমি ডিসকারেজ করি। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে এখন শত শত পত্রিকা আছে, এই পত্রিকা কিন্তু অনেকে পড়ে না কিন্তু তারপর পত্রিকাটা আছে, পুরো অনুমোদন আছে। এই নামে আইডি কার্ড নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় হয়রানি করছে, 2 নম্বরে করছে, চাঁদাবাজি করছে, ক্লিয়ারলি চাঁদাবাজি করছে। তাহলে আমরা এটাকে ডিসকারেজ করি। আমার মনে হয় গণমাধ্যম সংস্কার কমিশন যে গঠিত হয়েছে, ওনারা এই জায়গায় যাক, যে একটা আপনার যে সাংবাদিকতা করবে সে প্রপারলি করবে, সে তার ইনকাম করবে, তার জীবিকা নির্বাহ যাতে হয়, পত্রিকা বা হাউস বা মিডিয়া, টেলিভিশন ওই ব্যবস্থাটা নেবে। কিন্তু একটা বিষয় এখানে বলে রাখা ভালো, বা আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই, সাংবাদিকদেরকে
যে সম্মানীটুকু দেয় হুম। বা মাস শেষে যে বেতনটা দেয়, তাহলে সেটা তো চলার মতো না এই সময়ে এসে। তাহলে একজন সাংবাদিক আপনি বলছেন যে তার নৈতিকতার জায়গা থেকে সে কতদিন আসলে টিকতে পারবে? না, এক্ষেত্রে আবার একটা বিষয় আছে। মফস্বলে কিন্তু এটা নাই। কিন্তু আপনি সিটিতে বা রাজধানীতে ক্যাপিটাল সিটিতে এটা আছে। এবং ওয়েস্ট বোর্ড যদি দেখেন, আপনি গুগলে সার্চ করে ওয়েস্ট বোর্ড দেখবেন। আচ্ছা, ৭ম ওয়েস্ট বোর্ড, ৮ম ওয়েস্ট বোর্ড, ৯ম ওয়েস্ট বোর্ড, এগুলো অনেক ভালো বেতন। এবং অনেকগুলো পত্রিকা কিন্তু ওই কাজটা ঠিকভাবে করে না আরকি। বেতন না দিয়ে কন্ট্রাকচুয়াল একটা করে রাখছে। চুক্তি করে রাখছে চুক্তি যে আপনি করে এই রাখছে। এই কম টাকায় যাতে শেষ করা যায়। তো এই ধরনের এই অনৈতিকতা আমি মনে করি এটার থেকে বেরিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে রাষ্ট্রই যাতে এটা প্রয়োগ করে। যে সাংবাদিকদের এই যে অনেকগুলো পত্রিকা আছে যেগুলা আপনিও নাম জানেন, আমিও নাম জানি না। কিন্তু ওদের সাংবাদিকরা দাপিয়ে বেড়ান। এটা হতে পারবে না। যারা সাংবাদিকতা করবে ওরা প্রফেশনালি করবে, মোরালিটি নিয়ে করবে, একদম দায়িত্ব অনুভূতি নিয়ে করবে। আর যারা করবে না ওরা অন্য পেশায় থাকবে। কোনো অসুবিধা নাই তো। যাতে ধান্দাবাজিটা না হয়। মানুষ অতিষ্ঠ। মফস্বলে, বিশেষ করে মফস্বলে, সিটিতেও আছে মানুষ অতিষ্ঠ। সাংবাদিকদের দেখলে একটা সময় যে সম্মানের জায়গায় থাকতো, মর্যাদার জায়গায় থাকতো, এখন অনেক ক্ষেত্রে কমে গেছে। লোহাগাড়াতে আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে ছিলেন। হুম, তো লোহাগাড়ায় বর্তমানে যারা সাংবাদিক আছে, হুম, তরুণ সাংবাদিক আছে, হুম। আসলে তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? না, ওরা তো আসলে আমার সহকর্মী। আমি তাদের জন্য উম আ শুভকামনা করি। আমার এলাকার ছেলে। অনেকেই আসছে আমাদের ছোট ভাই ব্রাদারের মতো। আমি মনে করি তাদের পরামর্শ হচ্ছে ভালোভাবে কাজ করা। সাংবাদিকতা থেকে যদি ইনকাম না করে চলা যায়, এটা ভালো। আচ্ছা। আমি যদি জামাতের একটা প্রসঙ্গ আপনার সাথে একটু শেয়ার করতে চাই, আপনার মতামতটা জানতে চাই অনুমতি সাপেক্ষে। শিওর। জামাতে ইসলামের চট্টগ্রাম মহানগরের যে আমির জননেতা শাহজাহান চৌধুরী, শাহজাহান চৌধুরী, জি। তিনি তো বর্তমানে একজন জাতীয় নেতা, হুম। জাতীয় পর্যায়ের নেতা। তাহলে এই জাতীয় পর্যায়ের নেতাকে কেন জামাত ইসলামী সাতকানিয়া লোহাগাড়ার মতো একটা শক্ত ঘাঁটিতে প্রার্থী করেছেন? তাকে তো চাইলে মহানগরীতে করা যেত। আপনার কি মনে হয়? না, তা করা যেত। কিন্তু আমি মনে করি ওটার সঠিক উত্তর দেওয়ার মতো কর্তৃপক্ষ আমি নই। এটা জামাত সংগঠন, এটা সুসংগঠিত রাজনৈতিক দল, আপনি জানেন। সুতরাং ওনারা কর্তৃপক্ষ, রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ, ওনাদের দলের ওনারা কি ভাবছেন সেটা ভালো জানবেন। আমি মনে হয় এটার জন্য উপযুক্ত লোক নই যে এই জবাব দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক আচ্ছা। ইউ। আর আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে লোহাগাড়াতে লোহাগাড়ার প্রশ্ন একটু বেশি আসছে যেহেতু আপনি ওখানকার এবং দীর্ঘদিন ওখানে ছিলেন। সেটা হচ্ছে আমরা দেখি যে তরুণ যারা সাংবাদিক আছে বা প্রবীণ যারা সাংবাদিক আছে, সাংবাদিকদের উপর জনগণ অনেকটা অতিষ্ঠ। আ সেটার কারণ কি হতে পারে? যে একজন সাংবাদিক হুট করে একটা পত্রিকায় জয়েন করার পর, একটা টেলিভিশন চ্যানেলে জয়েন করার পর সে তার বাড়ি হয়ে যাচ্ছে, তার গাড়ি হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে আসলে সমাজ তো ভালো চোখে দেখে না। এটা তো আসলে আমি বলতে চাচ্ছি না বিষয়ে আমি যেহেতু ওই অঙ্গনে কাজ করি, আমাদের সহকর্মীরা হয়তো রাগ করবেন। না, এইজন্য এটা হচ্ছে আসলে একটা অপ্রিয় সত্য, অপ্রিয় সত্য। যেটা না এটা সত্য। বললেই নয়। এবং আপনি জানেন যে মুন্নী সাহার মতো দেশখ্যাত সাংবাদিক, উনার অ্যাকাউন্টে কত কোটি টাকা, কোটি টাকা হ্যাঁ, লেনদেন হয়েছে। ১১৪ কোটি টাকা না কত যেন লেনদেন হতে হয়েছে। পারে। জি। তো এই যে বিশাল, বিশাল ব্যাপার, এগুলা তো আসলে অনৈতিক। আপনি সাংবাদিকতা করেন বা অন্য কোনো পেশায় থাকেন। অনৈতিকভাবে কোনো অ্যা ইনকাম এটা করতে হবে। হ্যাঁ, সাংবাদিকদের সুবিধা বেশি আরকি। হ্যাঁ, আপনি আচ্ছা, জানেন আচ্ছা। যে মানে ধরেন কিছু রাষ্ট্রের কিছু অংশ আছে খুবই কারাপ্টেড। দুর্নীতি সরবরাহ, যে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, হ্যাঁ? আপনার এরকম আরো অসংখ্য জায়গা আছে যেগুলো দুর্নীতি সরবরাহ্য। তো ওখান থেকে ওরা ২ নম্বরি করে। সাথে কোনো সাংবাদিক যদি খবর পায়, ও যখন এটা নিয়ে জড়িয়ে যায়। হ্যাঁ, এবং নিউজ আ করার ভয় দেখিয়ে, হ্যাঁ, সুবিধা আদায় করে। এটা সাতকানিয়া অনৈতিক। লোহাগাড়াতে আমার বেশ কিছু পরিচিত সাংবাদিক আছেন। ইয়াং, এনার্জেটিক সাংবাদিক। যারা আসলে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন করছে, জীবনের ঝুঁকি নিয়ে। আমরা কিন্তু সেই ধরনের সাংবাদিকদেরকেও দেখেছি। আমি যে সাংবাদিকদের কথা বলেছি তা হয়তো পার্সেন্টেজ হিসেবে খুবই কম। হ্যাঁ? একটু পরিবারের দিকে যেতে চাই। আপনার বড় ছেলে আইদিন। আইদিন যদি আসলে কখনো আপনাকে এসে বলে যে, "বাবা আমি সাংবাদিক হিসেবে আমার ক্যারিয়ারটাকে গড়তে চাই।" আপনার জায়গা থেকে আপনি আসলে যেটা ছেলের জন্য ভালো মনে হয়, সে জায়গা থেকে আপনি আইদিনকে কি পরামর্শ দেবেন? এটা আসলে খুব ব্যক্তিগত হয়ে গেল প্রশ্নটা। তবে আমার মনে হয় আমি অ্যা তখন মানসিকতা চেঞ্জ হতে পারে। এখন যদি আমাকে বলে যে আমি সাংবাদিকতায় আসতে চাই, আমি মনে হয় অ্যালাও করব না। বা আমার এখন যে অবস্থা জি। সাংবাদিক, আমার মনে হয় আমি চাইব না যে আমার সন্তান সাংবাদিকতায় আসুক।
সে অন্যভাবে জাতের খেদমত করুক অন্য জায়গা থেকে। কেন আসলে সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে আপনি গ্রহণ করেছেন, বাট আপনার ছেলের জন্য আপনি সেটা সিলেক্ট করছেন না কেন? এটা আসলে সাংবাদিকের একটা মোহ, একটা ঘোর। এটা থেকে বের হওয়া কঠিন। এবং আমি মনে করি অনেক সাংবাদিক আছেন ঢাকাতে বা চিটংয়ে বা মফস্বলে, ওনাদের যে মেধা, যে পরিশ্রম, এটুকু যদি অন্য জায়গায় দিত তাহলে অনেক ভালো করতে পারতেন, ভালো আর্ন করতে পারতেন, হ্যাঁ, জীবনকে আরো সুন্দরভাবে রাঙাতে পারতেন। কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে অনেকেই এই পেশায় জড়িয়ে গেছেন, সবকিছু হারিয়ে সবকিছু হারিয়েছে। এবং মোহ, এই যে মোহ, হ্যাঁ, মোহটা কাটে না আর কি। হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন যে মানুষের কাছে দুইটা জিনিস খুব পছন্দের, একটা হচ্ছে নিজের নাম উচ্চারিত হওয়া কোথাও, আবার নিজের নাম কোথাও ছাপার করে দেখা। তো এই জন্য মানুষ ধরেন নামটা আসে পত্রিকায়, হ্যাঁ, প্রিন্টে, ওটার জন্য নিজের নিউজটা আসে, এটার জন্য একটা মোহর মধ্যে সে অন্যদিকে লস হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, তারপরে নিউজের পিছনে, সাংবাদিকদের পিছনে পড়ে থাকে। হ্যাঁ, আপনি কি আসলে হুমায়ুন আহমেদের কথাটা বলে নিজের অপ্রিয় সত্যটা চাপা দিতে চাইছেন? আমরা তো জানি যে আপনি বারুলিয়া ডিগ্রি কলেজে আপনার নামে একটা হত্যা মামলা এসেছে এবং সেখানে আপনার আসামি হিসেবে আপনার নাম সিলেক্ট হয়েছে। সেই নামটাও আপনি পড়েছেন এবং দেখেছেন। আপনার কি মনে হয়েছে এবং সেই সময়ের যে দুঃসময় সেটা আপনি কিভাবে পার করে এসেছেন? এটা তো আসলে ঠিক যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, এর আগে হয়েছে কিন্তু। আচ্ছা, এরপরে ওই নিউজটা, আমি একটা নিউজ করেছিলাম যে ডিম বিক্রেতাকে পেটালো ছাত্রলীগ, ডিম বিক্রেতাকে পেটালো ছাত্রলীগ নেতা। এই নিউজটা আসার পর ওরা আমার উপর খেপে যায় এবং ওরা আমার এলাকায় যারা আওয়ামী লীগ করতো বা ওরকম, ওদেরকে বলছে যে মুখকে সতর্ক করে দিয়ে এই সেই। তো পরে দেখলাম যে আমার বিরুদ্ধে মামলাটা হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমি মনে করি এটা আমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি ওই মামলা আসামি হওয়ার পর আমি পত্রিকায় একটা কলাম লিখেছিলাম, আসামি এক সাংবাদিকের জবানবন্দি। আচ্ছা। আমি আমি যে যাদের প্রসঙ্গটা যেহেতু এনেছেন, এটা আমি আসলে বলতে চাই না, আমি ওই লোকটাকে, ওই ছেলেটাকে কখনো দেখিই নাই, যার বিরুদ্ধে মানে যাকে কিলিং করার বিষয়টা আসছে, ওকে আমি দেখিই নাই জীবনে কোনোদিন। আচ্ছা। নাম শুনেছি, দেখিনি। তারপর আমি ওসি সাহেবকে ফোন করে বললাম যে, তখন ওসি শাহজাহান ছিল, যে ভাই আপনি, আমাকে কি মনে হয় যে আমি মানুষ খুন করতে পারি? তা আপনি আমার এরকম একটা মামলায় ফাঁসিয়ে দিলেন। না ভাই, বুঝবেন না, এটা তো শত্রু আমি করছে, এটা কোনো অসুবিধা নেই, আপনি টেনশন নিয়ে, মানে ও এমন ভাবে কথা বললো আমাকে। পরে আমাদের সহকর্মীরা যখন আমার জন্য মানববন্ধন করতে চাইলেন, তখন ওসি সাহেব ওনাদেরকে বললেন যে ভাই, আপনারা যদি ওকে নিয়ে ওইভাবে ইনডাইরেক্টলি বাধা দিলেন, বললেন যে ও তো মাহমুদুর রহমান হয়ে যাবে, তখন আমি আবার জাতীয়ভাবে চাপের মুখে পড়ে যাব, হ্যাঁ, এখন তো আমি ওনাকে ডিস্টার্ব করছি না, এই ধরনের কথাবার্তা। তো যাই হোক, এটা তো আমি তো এরপরে গ্রাম ছেড়ে চলে আসছি শহরে, এই এবং ঘটনার মাধ্যমে কি আপনি আসলে আমি গ্রাম এই ঘটনার ছেড়েছেন? মধ্যে মূলত গ্রাম ছেড়েছি। এবং আমার এমন অনেক সময় গিয়েছে, আমি এখানে মহসিন কলেজে পড়ি, কিন্তু আমি সন্ধ্যা ক্লাস শেষে আবার গ্রামে গিয়েছি। আমার বাসা এখানে শহরে, কিন্তু আমি গ্রামে গিয়েছি সাংবাদিকতা করার জন্য, আমার অন্যান্য কাজ করার জন্য। কিন্তু ওই মামলা আসামি হবার পর আমি গ্রাম ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে, আমি শহরে চলে আসছি। এবং আলহামদুলিল্লাহ, এবং আমি এবং খুশি যে আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছেন। এই যে আমি গ্রাম ছেড়েছি ওই সময়, এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট, একটা টার্নিং হয়েছে। এবং আমি এরপরে আল্লাহর রহমতে আমি তৃপ্ত। আমার মনে হয়েছে যে এটার সাথে সাথে আপনার আম্মার একটা বিশেষ দোয়া ছিল। নিঃসন্দেহে আম্মাকে নিয়ে বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে? খুব খুব আমার তো, আমি গতকালকে রাত্রেও আমার মায়ের জন্য কেঁদেছি, গত রাত্রে। এবং এটা মানে আমার খুব মনে পড়ে যে আমার মা নাই, এটা আমার মাথা থেকে আসে না এখন। জীবনের বাঁকে বাঁকে মায়ের যে স্মৃতি, এটা আমি কোনোভাবেই বলতে পারি না। একবার একটা আমরা পোস্ট দেখেছিলাম, আমি ব্যক্তিগতভাবে অনেক হয়তো কয়েক বছর আগে হতে পারে। সেটা হচ্ছে আপনি আপনার মাকে নিয়ে বাইকের পেছনে ঘুরছেন। খুব খুব ঘুরছি একদম রাতের বেলা, পূর্ণিমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাঁদের যে ইয়া থাকে, জ্যোৎস্না থাকে, যে 14 ভরা তারিখ, জোছনায়। ভরা জ্যোৎস্নার ওই রাতে আমি আমার মাকে নিয়ে নানা বাড়ি গিয়েছি, আমার বোনের বাড়ি গিয়েছি, আমার ফুপির বাড়ি গিয়েছি। এটা একেবারে খুব রেগুলার একটা ইয়া ছিল। এবং আপনাকে বলি, এটা একেবারে ঘরোয়া কথা, আমি আর আমার মা বসে কিন্তু একটা সময় ল্যাপটপে আমি ওই ইয়াও দেখতাম, আপনার ফিল্ম দেখতাম, নাটক দেখতাম, আমি আর আচ্ছা। আমার মা বসে, হ্যাঁ। এবং আমি আমার এমন সময় গিয়েছে যে আমরা বই পড়ছি দুইজন। আমার মা একটা দস্যু ইয়ার এই রোমানা আফাজের দস্যুবন সিরিজ পড়ছেন, আমি সাইমন সিরিজ পড়ছি। তারপর আরেকটা বই আফ্রিকি দুলহান, আম্মা পড়ছেন আফ্রিকি দুলহান, আমি পড়ছি আরেকটা বই।
আমি আবার বেশি বই পড়েছি, এটা ঠিক। আমি একেবারে তসলিমা নাসরিন থেকে শুরু করে ডান বাম লেখক, হ্যাঁ, না, পড়ার তো কোনো বিকল্প নেই। বিকল্প নেই, হ্যাঁ, জানার অনেক কোনো পড়েছি, বিকল্প নেই। অনেক পড়েছি। এবং আমার মাও, আমার বাবা, আমি বাইরে থেকে যাচ্ছি, রাত 10টা পর হয়েছে, দেখি যে আমার আম্মা বই পড়ছেন আর আমার বাবা পাশে আছেন। আমার আম্মা চোখ দিয়ে পানি পড়ছেন বই পড়তে পড়তে। আবার এটা অবশ্যই আমার কাছে অনেকবার মনে হয়েছে, আমার আম্মা কবর কবিতা পড়ে কাঁদতেন আমাদের সামনে। জসীমউদ্দিনের। জসীমউদ্দিনের কবর কবিতা মা পড়তেন এবং আমরাও কাঁদতাম। এরকম অনেক সময় গিয়েছে। অনেক অনেক বেশি আমার মা বই পড়তেন এবং আমরা উৎসাহিত হয়েছি এই মায়ের কাছ থেকে। এই জিনিসটা আসলে মা তো, আমার মা, আমি মনে করি আমার বন্ধুরাও বলতো যে তোর মার মতো মা হয় না, কারণ আমার আম্মা অনেক স্মার্ট মহিলা ছিলেন, অনেক সব আমার বন্ধুদের খবরাখবর নিত। হ্যাঁ, এমন আমার এক ছোট ভাই আমাকে বাড়িতে এসে বলল যে আপনার আম্মাকে শুদ্ধ পতেঙ্গা বিচে নিয়ে যাব ঘোরানোর জন্য। আচ্ছা, আচ্ছা। তখন আমি মামলা খেয়ে শহরে চলে আসছি, মামলার আসামি হয়ে শহরে চলে আসছি আমার এটা মাকে কি নিয়ে। বারুলিয়া ডিগ্রি কলেজের মামলাটা? মামলা, হ্যাঁ, ওই মামলার জি। পর এর আগের মামলাগুলো তো আমাকে এলাকা ছাড়তে হয়নি, ছেড়েছি কিন্তু কয়েকদিনের জন্য, 5-6 দিনের জন্য, হ্যাঁ, পরে আবার চলে গেছে। কিন্তু এই এই মামলাটার পরে আমি আর অধিকার ব্যাক করা হয়নি, বা ওইভাবে সব ফ্যামিলি ট্যামিলি সহ এখানে নিয়ে চলে আন্টি আসছে। আসলে শেষ কোনো কথা আপনার মনে আছে কিনা যেটা আপনাকে নসিহত হিসেবে বলেছে? আমি আম্মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান যে আপনার ছেলে কি হোক, আপনার ছেলে বড় হয়ে কি হলে আপনি খুশি হবেন? আমার মা বলতো যে আমার ছেলেটা যাতে ভালো মানুষ হয়, কেউ যাতে অমুকের ছেলে খারাপ এটা না বলে। মায়ের চাওয়া ছিল এরকমই। এখন এসে কি মনে হয়? মানে মাকে এই সময়ে এসে আসলে কিছু দিতে পারতেন কিনা? কোনো শূন্যতা অনুভব করেন খুব কিনা? বেশি শূন্যতা অনুভব করি, এটা বলার মতো না। এবং আমার জীবনে যদি বলেন যে সবচেয়ে বড় যে শূন্যতা, সেটা হচ্ছে আমার মাকে সাথে নিয়ে আমি উমরা করতে পারিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ছোট্ট, এটা হয়তো আল্লাহর হুকুম ছিল না। পাসপোর্টটা, মায়ের পাসপোর্টটা বানানোর জন্য সবকিছু রেডি। শেষে তো বানিয়েছি এই ইন্ডিয়া নিয়ে যাওয়ার ট্রিটমেন্টের জন্য, কিন্তু উমরা যাওয়ার জন্য আমরা প্ল্যান প্রোগ্রাম সবকিছু নিয়েছি। কিন্তু দু একটা কারণে, ছোট্ট কারণে ওইটা আটকে ছিল পাসপোর্টটা, ওটা হয়নি। তো এটা এরপরে হঠাৎ করে আমার আম্মার কিডনির রোগ ধরা পড়ার পর আর তো আর অবস্থা, আমি ডক্টরকে বললাম যে আপনি আমার ডায়ালিসিস চলছে তখন, যে আপনি 15 দিন সময় দেন, যে 15 দিন আমি মাকে নিয়ে একটা উমরা করা, 10 দিন সময় দেন, 7 দিন সময় দেন, আমি এটা করি। ডক্টর বললেন যে অ্যালাউ করেননি। হ্যাঁ, হ্যাঁ, না এলাও করে, এবং বললেন যে এটা সুযোগ নেই, এটা ভুলে যান, কিছু করার নাই, ওনার তকদির এটা নাই। আমার বাবা তো 3 বার হজ করেছেন, আমার বাবা একাধিকবার হজ করেছেন, কিন্তু আমার আম্মা, এটা আমার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা। এটা সবাই তো মা হারাবেন, বাবা হারাবেন, এটা ঠিক, কিন্তু আমার কাছে এটা খুবই, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি কিন্তু গিয়েছি, এরপরে দেখেছেন আমি উমরাতে গিয়েছি বা 3-4টা রাষ্ট্র সফর করেছি এরপরে, কিন্তু ওই আমার আম্মাকে নিয়ে যে হজে যেতে পারেনি, এটা আমার খুব ব্যথা, বড় অপূর্ণতা এটা। একটা কথা আসলে আমরা সবসময়ই বলি যে বা ফেসবুক বা সোশ্যাল মাধ্যমে দেখি যে ছেলেদের সামর্থ্য হতে, হতে বাবা-মায়েরা হারিয়ে যায়। এটাই আ এটাই ঠিক। আমি যতটুকু দেখেছি আপনার মোটামুটি সামর্থ্য হয়েছে এবং মাকে পেয়েছেন। হুম, বাইকে নিয়ে ঘুরেছেন। হুম, হুম। এখনো পর্যন্ত আপনি যখন মধ্যরাতে বাইক নিয়ে বের হন বা কোথাও ঘুরতে যান, কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যান, তখন কি মনে পড়ে না যে পেছনে যদি মা থাকতো আজকে? খুব বেশি মনে পড়ে। শুধু মনে পড়ে না, এটা আমার ছেলেটা হয়ে যায়। আমি যখন আমার মায়ের জন্য আমার কান্না আসে, এটা অনেকেই মনে করে না। আমিও ভাবতাম যে ছেলেরা কাঁদে কেমনে? আমার ভীষণ কান্না পায় আমার মায়ের জন্য, এবং এটা আমার স্ত্রী জানে। আমার বাচ্চারাও বোঝে যে এখন বাবা মায়ের এই কথা মনে মোমেন্টটা পড়ছে, এই মোমেন্ট আছে, ও কান্না করবে। ওরা চুপচাপ আমার পাশে বসে থাকে। ওরা জানে যে আমার বাবার এখন মন খারাপ, কিছু বলা যাবে না এরকম। আমার মাকে নিয়ে আবার আমি রেস্টুরেন্টে যেতাম। এটা আমাদের অনেকেই জানে। আমি মাকে নিয়ে, আমার বন্ধুরা জানে। মাকে নিয়ে রেস্টুরেন্টে যেতাম, ঘুরতে যেতাম, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছি। হ্যাঁ? এই মাকে নিয়ে যে এনজয় করা যায় বন্ধুর মতো, এটা আমার মনে হয় খুব কম মানুষই খুব পারে। কম আছে। কিন্তু আমি এটা আমার মাকে নিয়ে পেরেছি। এবং আমার আম্মা অনেক স্মার্ট ছিলেন। অনেকেই শহরে মাকে রাখতে পারেন না। ইয়ের জন্য ওই পরিবেশগত বা কিন্তু আমার মা খুব কমফোর্ট ফিল করতেন আমাদের সাথে থাকতে। আচ্ছা, আচ্ছা। আমরা লুডো খেলতাম বসে। আমি, আমার মা, আমার স্ত্রী, হ্যাঁ? আমরা বসে, আমার ভাই বা আমার বোন, আমরা বসে একসাথে অ্যা লুডো খেলতাম। আমার ভাগ্নি, আমরা বসে লুডো খেলতাম। এ এ খুব এনজয় করতাম। এবং মাকে ছাড়া, মায়ের পরে যে আমরা ভাই বোন, এখনো আমরা ৩ বোন, ২ ভাই, আমরা এখনো যখন বসি মায়ের কথা ওঠে, সবাই নিজ, নিজ জায়গায় সবাই অশ্রু বিসর্জন দেয় এবং সবাই কান্না করে। চোখ দিয়ে পানি পড়ে, সবারই একই অবস্থা। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি ঢাকা মেডিকেলে আমার মাকে যখন সর্বশেষ আমরা চিকিৎসা দিচ্ছিলাম, তখন ওখানে
ডক্টর বললেন যে আপনারা কারা, মানে এতগুলো লোক, আমরা 2 ভাই 3 বোন, 5 জন আমরা মায়ের চারপাশে। তো আপনারা কারা? আপনার মানে আপনাদের সবাই চট্টগ্রাম থেকে সবাই ছুটে গিয়েছে। চট্টগ্রাম থেকে, একজন ঢাকায় আছে আমার ছোট বোন, বাকি আচ্ছা। আমরা 4 জন এখান থেকে গিয়েছি। তো বলল যে এতগুলা মানে আমার আম্মাকে বলে যে আন্টি আপনি তো খুব সৌভাগ্যবতী সৌভাগ্যবতী। যে আপনার ছেলে মেয়ে সবাই আপনার পাশে। এটা তো আমি তো বছরে একবার আমার মায়ের সাথে দেখা করি। উনি আপনার মেয়েরা আপনাকে ঘিরে আছে। তো এই যে জিনিসটা আমার আম্মা জীবনের শেষ ভাগে যেটা পেয়েছেন, এবং আমরাও আলহামদুলিল্লাহ যে আমার মায়ের সব সময় পাশে থাকতে পেরেছি। আমার ২ টা বোন, আমার বড় ২ টা বোন, আমার ছোট একটা ভাই, ছোট একটা বোন। টোটাল আমরা ৫ জন। আমরা একদম সবসময় ছিলাম। যখন আমার আম্মা মারা যাচ্ছেন, তখনও কিন্তু খাবার টেবিলে আমার পাশে আমার আম্মা, এর পাশে আমার বড় আপা। মেজো আপা দাঁড়িয়ে মুখে খাবার দিচ্ছিলেন। মুখে খাবার দিচ্ছিলেন। ওই সময় মুখে দিচ্ছে এই অবস্থায় খাবারটা নিচ্ছেন না। এটা দেখার পর আমরা সবাই দেখলো যে উনি আস্তে, আস্তে নিস্তেজ হয়ে আছেন। তারপর আমরা এনে শোয়াই দিয়েছি বিছানায়। এর কয়েক ঘন্টা আগে আম্মা শহীদুল ইস্তেগফার পড়েছেন ২ বার বড়, বড় করে। দোয়া ইউনুস পড়েছেন ২ বার বড়, বড় করে। ১ ঘন্টা খানিক আগে। তখন আমরা এই ১-১.৫ ঘন্টা আগে আসলাম ইয়ার থেকে, ইন্ডিয়ান এম্বাসি থেকে, যে আম্মাকে চিকিৎসার জন্য আমরা বাইরে নিয়ে যাব। তো এটাই যে আমার আম্মার মানে জীবনে বিশ্বাস করেন মা হারানোর ব্যথার মতো এই ব্যথা অন্য কোথাও পাইনি। এবং আমি বলবো যাদের মা আছে, মাকে ভালোবাসুন। মা যতই কিছু করে আপনার মতের বিরুদ্ধে অনেক কথাই বলবে। এরপরও দেখবেন যে মার মতো নিঃস্বার্থ আর কেউ হয় না। আ কোনো কিছু আসলে বলার নেই। মায়ের প্রসঙ্গটা আসলে নতুন করে আসলে কিছু বলার নেই, ব্যাখ্যা আবেগ করার কিছু আপ্লুত নেই। হয়ে যায়। হ্যাঁ। আ বাবার কোনো স্মৃতি মনে আছে কিনা? বাবার স্মৃতি তো আসলে অনেক। বাবা আমাদের জন্য খুব কষ্ট করেছেন অন্য ৮-১০ জন বাবার মতোই। আপনার বাবার পেশা কি ছিল? আমার বাবা একসময় প্রবাসী ছিলেন। পরে শেষের দিকে মসজিদের ইমাম ছিলেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার বাবা আলেম ছিলেন। আমাদের পুরো আমাদের বাড়ির নামটাই হচ্ছে মৌলানা বাড়ি। আমার আচ্ছা। দাদা আলেম ছিলেন, দাদার বাবা আলেম ছিলেন, আমার বড় আব্বা আলেম ছিলেন, সেজ আব্বা আলেম ছিলেন। হ্যাঁ, এরকম আমাদের বাপ চাচারা সবাই আলেম। আমাদের বাড়িটা হচ্ছে মৌলানা বাড়ি। আচ্ছা। তো সেই হিসেবে আমার বাবা তো অনেক মানে ছোটবেলায় উনি ইয়াতে যেতেন বাজারে। খুব মনে পড়ে যে ২ হাতে থলে নিতেন একটা কাঁধে, আর ২ হাতে ২ টা নিতেন। আমরা তো ৫ ভাই বোন। হুম, হুম, হুম। হ্যাঁ, আমার আম্মা বড় ফ্যামিলি। এতগুলা ধরেন অনেকে তরমুজ কিনে ১ টা ২ টা তরমুজ বাজার থেকে। আমার আব্বা কিনতেন একসাথে ৮-১০ টা। এবং উনি কষ্ট করে নিয়েও আসতেন। এবং আমরা সাথে গেলে বাবা এটা তুই পারবি না। এটা পারবো। অথচ আমি হুম। দেখতেছি আমি বাবা পারবো। পারছেন না। বাবা পারছেন না। কিন্তু বাবা বলতেন, "তুই পারবি না, এটা আমার দে। তুই টর্চ লাইটটা ধর।" টর্চ লাইট ছিল একটা জি, সময় জি, জি। গ্রামে। টর্চ লাইটটা ধর। এরপরে বাজারে যখনই যায়, উনি ইয়াকুব সওদাগরের একটা দোকান ছিল। ওখানে ওই চিনি দিয়ে পরোটা খাওয়াতেন। আচ্ছা। হ্যাঁ? এটা মাস্ট। একবার বাজারে গেছি যে একবার খেয়ে আসিনি এরকম কোনো ঘটনা নাই। এই দোকানটা কি এখনো আছে? আমার মনে হয় থাকতে পারে, দোকানটা থাকতে পারে। এখন কখনো কি মনে হয় যে বাবার সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে কখনো আবার চিনির পরোটা খাই? অবশ্যই, অবশ্যই ইচ্ছা করে। কিন্তু তো পারি না এখন চিনি। হ্যাঁ? ইয়ার কারণে শারীরিক ইয়ার কারণে অনেক পারি না। কিন্তু আসলে বাবা-মা আমার তো ওই সময়ে আমার একটা ইয়া ছিল। এই ঈদে সব ছিল বাবা, সব ছিল, সবাই ছিল, বাবা ছিল না। আমার একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল আচ্ছা। ২০০৯ সালে পত্রিকায়। তখন এটা আমার মনে হয় সংরক্ষণ আছে, অনেক বড়, বড় একটা আর্টিকেল আমার আসছিল যে এই দিয়ে সব ছিল, সবাই ছিল, বাবা ছিল না। তো এটাই বাবার স্মৃতি তো আসলে বলে শেষ করা যাবে না। বাবা যা চেয়েছিলেন, হ্যাঁ? বাবার হয়তো আমি তখন অনার্সে পড়ি। মাস্টার্সও দেইনি, অনার্সে পড়ি। ওই সময়ে বাবা চলে গেছে। আপনার বাবার কি কোনো জটিল কোনো রোগ ছিল না, নাকি? হঠাৎ করে স্বাভাবিক? না, একদম হঠাৎ করে মারা গিয়েছে। আচ্ছা। একদম এই যে আমি সকালবেলা বেরোলাম বাইক নিয়ে, আব্বা বাড়িতেই ছিলেন। আমার ছোট বোনকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য রিকশায় উঠিয়ে দিলেন। এরপর উনি বাসায় এসে ওই আপনার মোসাম্বি কাটলেন আম্মা। আম্মা মোসাম্বি কাটার পর অর্ধেক খেয়েছেন। অর্ধেক আর কেউ নেই আব্বা আম্মা ছাড়া বাড়িতে। আমি বাইরে। আমার বোনরা তো বিয়ে হয়ে গেছে অনেক আগেই। তো অর্ধেক খাওয়ার পর হঠাৎ করে আজান দিয়েছে। আজান দেওয়ার পর আমার আব্বা জুব্বা পরতেন। হ্যাঁ? মাথায় টুপি দিয়ে জুব্বা পরে দরজা থেকে বেরিয়ে এই আপনার মসজিদে যাচ্ছেন আরকি। অজু করে ফেলেছেন কিন্তু। অজু অবস্থায় মৃত্যু। এটা কিন্তু খুবই একটা সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই, অবশ্যই। উনি হঠাৎ করে আল্লাহ, আল্লাহ, আল্লাহ বলে এরকম পড়ে গেলেন। এরপরে আমার আম্মা, সেজ আম্মা, চাচী যারা আছে ওরা এসে ধরে। তখনই দেখা গেল যে আর নাই। পরে ডক্টর নিশ্চিত করা হয়েছে যে আর নাই।
তখন কিন্তু ওটা এটা তো থেকে একটা না। স্বস্তির যে এই মোমেন্টে আসলে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারা। হ্যাঁ, সেটাই। এটা স্বস্তি। এবং ওই যে বললাম না অজু করে মৃত্যু। এবং যে জীবন আসলে তো পার্থিব জীবনে আমি তো এটা প্রায়ই বলি, পার্থিব জীবনে সফলতা ব্যর্থতা বলতে আসলে কিছু নাই। এটাতে আপনি ব্যর্থ হলে কোনো সমস্যা নাই। এটাতে আপনি সফল হলেও খুব বেশি খুশি হবার মতো কিছু নাই। এই জীবন তো শেষ হয়ে যাবে। এই জীবনের পরেও একটা জীবন আছে। এই জীবনের পরে যে জীবনটা আছে সেটা অন্তহীন। সেই জীবনের কোনো শেষ নাই। আপনি এই যে বলে যে মাসুদ সাহেব এস আলম শত কোটি টাকা, হাজার কোটি টাকা, লাখো কোটি টাকা নিয়ে গেছেন। কিন্তু মানুষের কত টাকা দরকার হয়? আপনি আল্টিমেটলি গোইং টু গ্রেভ। আমাদের তো দ্বিতীয় কোনো জায়গা নাই আর। আমরা মৃত্যুর দিকেই তো যাচ্ছি। যাচ্ছে। তো এখন ওই জীবনে যদি আমি ভালো থাকতে না পারি, অ্যাসালামের ব্যাপারটা বলতে গেলে আরেকটা ব্যাপার আমার খুব মাথায় আসে। সেটা হচ্ছে আমরা যখন করোনার সময়টা পার করছিলাম। উম একটা অক্সিজেনের জন্য, একটা আইসিইউর জন্য আমাদের কি হাহাকার ছিল। তখন হ্যাঁ, কিন্তু এরকম অসংখ্য মানুষ ছিল যাদের কোটি, কোটি টাকা আছে। হুম, বাট আইসিইউতে নিয়ে গিয়েও ৩ মিনিট থাকতে পারেনি। পারেনি। হ্যাঁ, সেটাই। সুতরাং টাকাও কাজে আসে না এসব ক্ষেত্রে। এইজন্য আমি মনে করি আপনার জীবনকে এমনভাবে দেখা দরকার যে আমি এই জীবন যে শেষ হয়ে যাবে, আরেক জীবনে সেই জীবনে আমি সাকসেস হতে হবে। আমি এটা প্রায়ই বলি যে এই জীবনে ব্যর্থ হলে কোনো সমস্যা নাই। ওই জীবনে যাতে ব্যর্থ না হই। চমৎকার, চমৎকার। পরকালের জীবনে যাতে আ আমরা ব্যর্থ না হই। যান্ত্রিক যে জীবন আমরা পার করছি আসলে। আ এই যান্ত্রিক জীবন থেকে আপনাকে যদি কখনো বলা হয় যে পাহাড় বা সমুদ্রে আপনাকে ১ সপ্তাহের জন্য যেতে হবে। কিন্তু কোনো প্রাণী কিংবা ডিভাইস নিয়ে যেতে পারবেন না। আপনি সাথে করে ৩ টা জিনিস নিয়ে যেতে পারবেন। কোন ৩ টা জিনিস আপনি নিয়ে যাবেন? এক নম্বরে বই, ২ নম্বরে তাও বই। ৩ নম্বরে যদি বলেন, আমার মনে হয় তাও বই। কারণ বই ছাড়া আমার সময় কাটে না। এখন ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়া আসার পর অনেক কমে গেছে। কিন্তু আমি বই পড়ার মধ্যেই আমার কাছে ভালোবাসার জায়গা থেকে এখনো আমি যে বই পড়ার সময় আমার মনে হয় আমি সিনেমা দেখছি। বই পড়া নিয়ে যারা বই পড়া নিয়ে আসক্ত, তারা তো আসলে রাত জেগে বই পড়ার রাত জেগে বই। অভ্যাসটা আছে। এটা নিয়ে আসলে বিয়ে পরবর্তী ভাবির সাথে কোনো সংঘাত ঘটেছে কিনা? না, ঘটেনি। তবে সে বুঝতো যে আমি বই পাগল একটা মানুষ। নেশা আছে। হ্যাঁ, আমার একটা নেশা আছে সেরকম। এবং এখনো আমি যখন কিছু লিখি, সে আবার আমাকে ডিস্টার্ব করে না বা আমার বাচ্চারা যাতে আমার থেকে দূরে থাকে। এটা বুঝি যে আমি মনোযোগ দিয়ে করছি। কনসেনট্রেশনটা থাকতে হয়তো আসলে। আ এইটাই। কখনো বাচ্চাদের সাথে বসে কার্টুন দেখেছেন? না। আমি দেখেছি বলতে ওইভাবে না। এই ১৫-২০ দিন আগে আচ্ছা। একবার তাও অ্যা বাচ্চাদের আমি কিন্তু এখন কৌশল করে আমি টিভি থেকে, মোবাইল থেকে আমার বাচ্চাদেরকে ডিভাইস থেকে সবসময়। ডিভাইস থেকে দূরে রাখার চেষ্টা করি। এবং খুব চেষ্টা করি যে কোনোভাবেই যাতে ওরা আসক্ত না হয়। কারণ অ্যা ওদের জীবনটা যাতে সমস্যায় না পড়ে, সংকটে না পড়ে। এই যে বাচ্চারা এটা কিন্তু অনেক মা-বাবা কিন্তু এটা পারেন না। আমি এটা নিয়ে আমার খুব খারাপ লাগে। কনসার্ন থাকেন। একদম আমি বলি যে ওর মাথায় সেট করে দিতে হবে যে মোবাইল দেখাই যাবে না। তখন সে আর বিকল্প খুঁজে দিবে। সে তার গাড়ি খুঁজে দিবে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম মোবাইল তো আসলে ছিল না। আমাদের বিকল্প অনেক কিছু ছিল। করছি না আমরা? আমরা ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, হাডুডু ডাঙ্গুলি খেলছি। ছিল, হাডুডু ছিল। হ্যাঁ, ছিল হাডুডু খেলছি, ডাংগুলি খেলছি। হ্যাঁ, সেটাই। তো তখন তো আর এইভাবে আসক্তি ছিল না। এবং এই যে বৃষ্টির দিনে বিকেলবেলা, আহা! ভিজে, সেই ভিজে সময় ফুটবল খেলা। ভিজে ফুটবল খেলা। এর মতো তৃপ্তি দুনিয়াতে আর এবং কোনটা আছে? মাগরিবের সময়টাতে এসে আবার মায়ের মায়ের খাওয়া। মায়ের বকুনি, বাবার মায়ের খাওয়ার যে ভয় নিয়ে পড়তে বসা। হুম, হুম, আবার হুম। পড়তে বসলেই জীবনে তন্দ্রা আসা। এবং মাগরিবের পরে কিন্তু একটা প্রত্যেকটা বাড়ি থেকে একটা পড়ার যে হ্যাঁ, রিদম আসতো। রিদম আসতো। এটা কিন্তু এখন নাই। এখন নাই। এটা খুব মিস করি আরকি। এটা আমার মানে গরমের দিনে যে বিদ্যুৎ তো কম থাকতো ওই জি, সময়। জি, জি। তো আমরা বাইরে উঠোনে বাড়ির আঙ্গিনায় আমরা পড়তাম। হারিকেন জ্বালিয়ে। তো আমার এক ভাবি ছিল। উনি পরে, পরে আমরা যখন একটা জায়গায় চলে আসলাম পড়াশোনা শেষ করে, আমার বোনগুলা বিয়ে হয়ে গেল। আমরাও পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে চলে আসলাম। উনি একবার বলত যে, "তোমাদেরকে দেখতাম, আমার খুব ভালো লাগতো। তোমরা রাতের বেলা বাইরে উঠোনে বসে পড়াশোনা করতে। পাটি বিছিয়ে। পাটি বিছিয়ে, চাটাই বিছিয়ে।" তো এই জিনিসটা এগুলো তো আসলে জীবন্ত সময় ছিল। একটা প্রশান্তি, একটা তৃপ্তি। তখন অত দুশ্চিন্তা ছিল না, কিচ্ছু ছিল না। এবং এবং আল্লাহর মেহেরবানি আমার মনে হয় এটা তৃপ্তির মতো একটা জায়গা হয়ে যাচ্ছে। তারপরেও বলি আমি সবসময় কিন্তু মোরালিটির জায়গাতে একেবারে স্বচ্ছ থাকার চেষ্টা করেছি। হয়তো পারিনি অনেক জায়গায়। কিন্তু আমার জানা মতে খুব চেষ্টা করেছি এই জায়গায় যাতে আমি কোনো অ্যাক্সিডেন্ট না করি।
বইয়ের ব্যাপার যেহেতু এসেছে, একটু লেখকের হুম। প্রসঙ্গ যাই। আপনার প্রিয় লেখক, উপন্যাস কিংবা গদ্যের কথা যদি বলেন, গদ্যের মধ্যে আপনার প্রিয় লেখক কার এটা আছে? এটা 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 যদি বলেন একটু ধান্দিক অবস্থা হয়ে যায়। আমাকে যারা দেখছেন না, সব লেখকই তো লেখক। লেখক, হ্যাঁ। এবং সেই জায়গা থেকে আপনাকে বলতে হবে। এবং আমি আমি বলবো আমি একাধিক লেখকের প্রেমে পড়েছি। এটা হতে পারে আবুল আসাদ, এটা হতে পারে হুমায়ুন আহমেদ, এবং কাসেম বিন আবু বকরের লেখাও আমি একসময় পড়েছি। ফুটন্ত গোলাপ। ফুটন্ত গোলাপ, বোরকা পরা সে মেয়েটি, হ্যাঁ, আরো অনেক নাম, শরীফা। হুম। একটু কবিতার দিকে যদি যাই, তাহলে কবি হিসেবে কাদেরকে আপনার পছন্দের লিস্টে আপনি রাখেন? নিঃসন্দেহে জীবনানন্দ, চমৎকার। রূপসী বাংলার কবি। রূপসী বাংলার কবি। আর আপনি যে জীবনানন্দ জীবনবোধকে যেভাবে জাগিয়ে তুলেছেন, প্রকৃতিকে যেভাবে এটা তো ফুটিয়ে তুলেছেন। এটা তো অনন্য। কারণ আমি 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 অনেকবার জীবনানন্দের ইয়াগুলো পড়ি। হাজার হ্যাঁ। বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, পথে। সিংহল সমুদ্র, এগুলো পড়ি। এটা এটা আর আপনার ওপার বাংলার একজন কবি আছেন, ৩৩ বছর গেল কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার কবিতা আমার ভীষণ পছন্দের। এরপরে ছড়ার মধ্যে যদি যান, যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলভ বলা, কাজলা কাজলা দেবী কই। তো এই যে ছড়াগুলা, এগুলো আমার মা পড়তো এগুলো, এবং এগুলার আমরাও আমার মায়ের মুখে মুখে আমরা পড়েছি, ভীষণ ভালো লাগতো। বইয়ের ভিতরে ডুব দিতে পারে। আমরা জানি যে আপনি ইসলামিক যে মাইন্ড বা ইসলামিক যে রেওয়াজ, যে শাসন অনুশাসন, সেগুলোকে আপনি যথেষ্ট মানার চেষ্টা করেন, নামাজ আদায় করেন। আহ, সেই জায়গা থেকে যদি বলি যে কখনো গান শুনেন কিনা আসলে মাইন্ড রিফ্রেশের জন্য, বা আপনার পছন্দের শিল্পী কারা? এটা আচ্ছা, আমার মনে হয় এটা আমরা স্কিপ করে যাই। এটা সবার একটা ব্যক্তিগত জীবন থাকে, আমারও ব্যক্তিগত জীবন আছে। আচ্ছা, আমি খুব এন্টারটেনমেন্ট পছন্দ করা না, লোক। ইসলামিক জনরার যারা আছে তাদের কথা বলতে পারেন যে। না, আমার মনে হয় আমি ওদিকে না যাই। আমি আমি যখন গাড়ি ড্রাইভ করি, আমার গাড়িতেও গুনগুন গান বাজে, ইসলামী গানও বাজে এবং জীবন ঘরানার গানও বাজে। হুম, এবং এটা আমি খুব করেই গভীর থেকে আবেগ দিয়ে শুনি। আচ্ছা, এটা 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 গানের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। আপনি তো আপনার মাকে যথেষ্ট সময় দিয়েছেন, চমৎকার মোমেন্টস আছে। হুম। আপনার ছেলের মাকে নিয়ে আপনার ছেলেদেরকে আসলে কি পরামর্শ দেবেন? এটা আমার ছেলেদেরকে, ওই যে আমি আমার মাকে যেমনভাবে ভালোবেসেছি, তারা যাতে তাদের মাকে তেমনভাবে ভালোবাসে। এবং এটা আমি বিশেষভাবে আমার বাচ্চাকে আমি এটা কিন্তু বলি, যে বাইরে থেকে এসে বলি যে বাবা আমি তোদের জন্য কষ্ট করে আসছি, সে যাতে বোঝে তার বাবা কষ্ট করছে, জীবন যুদ্ধটা। জীবন যুদ্ধটা। এবং তাদের আলালের ঘরের দুলাল করে আমি বানাতে চাই না। হ্যাঁ, ওরা বাস্তবটা দেখে বড় হোক। এবং ওদের মাকেও আমি এটা বলি যে বাচ্চারা যাতে, আর দোয়া করি। আমি যে উমরাতে গেলাম গত রমজানের আগের রমজানে, আমি ওখানে আল্লাহর কাছে উঠে চেয়েছি যে আমার সন্তানরা যাতে ভালো মানুষ হয়। এটা অনেক বড় বিষয়। আগামীতে কিন্তু আপনার আর্থিক সংকট থাকবে না, যে গ্লোবালাইজেশন জি। বা আপনার বৈশ্বিক যে যাত্রা, এটাতে কিন্তু কিন্তু আপনার আন্তরিকতার ঘাটতি থাকবে, আন্তরিকতার ঘাটতি থাকবে, শ্রদ্ধার ঘাটতি থাকবে, নিষ্ঠার ঘাটতি থাকবে, শিষ্টাচারকের ঘাটতি থাকবে, নৈতিকতার ঘাটতি থাকবে, আল্লাহভীতির ঘাটতি থাকবে। এটা অনেক, এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে। মানে আমার মনে হয় কি, এই যে একটা জেনারেশন বড় হচ্ছে, সে তার বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলবে, মায়ের সাথে কিভাবে কথা বলবে, এইসব বিষয় সে বেখেয়াল রয়ে যাচ্ছে। এই জন্য আমি এটা আল্লাহর কাছে খুব কয়েকটা বিশেষ দোয়া করেছি। এর মধ্যে একটা হচ্ছে আমার সন্তানরা যাতে ভালো মানুষ হয়, চক্ষু শীতল হয়। এটাই চক্ষু দরকার। হ্যাঁ, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন। আর আরেকটা বিষয়ে জানতে চাই, একটা দুষ্টুমির ছলে এই প্রশ্নটা করা, আসলে যদি কিছু মনে না করেন। শিওর। সেটা হচ্ছে আপনি আহ, সম্প্রতি একটা স্ট্যাটাস শেয়ার করেছেন, একটা ভিডিও শেয়ার করেছেন যে চট্টগ্রামের এক লোক 4টা বিয়ে করেছেন, আপনি তার অ্যাড্রেস জানতে চেয়েছেন। কি নিজের আসলে ব্যক্তিগতভাবে না, সেটা কি ভাবিকে দেখাতে চেয়েছেন কিনা? না, এটা আপনি জাস্ট ফান করা। হ্যাঁ, এবং আচ্ছা। সোশ্যাল মিডিয়াতে একটা আমি চাই যে একটু লিবারেল থাকার জন্য। এটা হয়তো অনেকেই জানেন যে আমার বাস্তব জীবনের সাথে সোশ্যাল মিডিয়া একটু ডিফারেন্ট। এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার স্ত্রী, পুত্র, সন্তান, আমরা কন্যা, সবাই আমরা যাতে বাকি জীবন, এবং আমি যাতে সবার আগে মারা যাই। এটা আমি প্রায়ই, মানে আমি খুব ভাবি যে আমার স্ত্রী এবং আমার যে ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, ওদের আগে যাতে আমি মারা যাই, যাতে ওদেরকে হারানোর যে কষ্ট, এটা যাতে আমাকে সহ্য করতে না। প্রিয় দর্শক, আসলে আমি এর আগে কখনো এ ধরনের
ইন্টারভিউতে যাইনি। তানভীর শিকদার আমার অত্যন্ত স্নেহের, তার কবিতা আমি পড়তাম, তার ছড়া আমি পড়েছি। তো সে একবার আমাকে বললো যে ভাইয়া আপনাকে নিয়ে একটা এপিসোড করতে চাই। আমি বললাম যে আমি তো খুব সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার তো এরকম বলার মতো কোনো কথা নাই, আবার দেখানোর মতো বা এরকম কিছু নেই। ও বলে যে না, আমরা আপনাকে একটাই। তো যাই হোক, আমি অ্যাপ্রিসিয়েট করি ছোট ভাইদের যারা এইসব কাজ করছে। শুদ্ধস্বর, ও যখন কথা বলে খুব সুন্দর উচ্চারণে কথা বলে। আমাকে একবার ঢাকার এক নামকরা শিল্পী এবং সাংবাদিক উনি বলছিলেন যে সব সময় শুদ্ধভাবে কথা বলবেন, এতে আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে এবং এটা ভালো দেখায়। তো আমি একটা সময় এটা চর্চা করছিলাম, কিন্তু পরে আবার এটা হয়ে ওঠেনি। কিন্তু তানভীরকে দেখছি সে সব সময় খুব শুদ্ধ উচ্চারণে কথা বলে। তো তার কথার প্রতিফলন সে তার এই পডকাস্ট এটাতে সে নিয়ে এসছে, নাম দিয়েছে শুদ্ধস্বর, শব্দে শব্দে জীবন হোক শুদ্ধ। সেটাই, অশুদ্ধতার ভিড় থেকে বেরিয়ে আমরা শুদ্ধ উচ্চারণের সাথে শুদ্ধভাবে জীবন গঠন করি, ভালো মানুষ হই। আমি এটা সবসময় সব জায়গায় যখনই কথা বলি এই কথাটা বলি যে এখন কিন্তু আপনার যোগ্যতার অভাব নেই, দক্ষতার অভাব নেই। অভাব যেটার আছে সেটা হচ্ছে সততা আর নৈতিকতার। বড় মানুষ হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো মানুষ হওয়া। আমি, আপনি, আমরা সবাই যাতে ভালো মানুষ হতে পারি, আমাদের এই যে ভালো কাজ দিয়ে, ভালো কথা দিয়ে আমাদের চারপাশ আলোকিত করতে পারি। এর পরের যে পৃথিবীর পরের যে জীবন, ইহকালের যে পরের জীবন, যে পরকালীন যে জীবন, সেই জীবনে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, পাশাপাশি জান্নাতে অবস্থান করতে পারি, সেরকম একটা জীবন আমার আপনার সবার হোক, সেই প্রত্যাশা, শুদ্ধ স্বরের প্রতি অন্তহীন ভালোবাসা।